ভূত বলে কিছু আছে নাকি নেই, এ বিষয়ে সবার ভিন্ন মতামত রয়েছে। কিন্তু চোখের সামনে সদ্য মৃত ব্যক্তি দাঁড়িয়ে থাকলে, তোমার সাথে কথা বললে, তখনও কি ভূতের অস্তিত্ব অস্বীকার করতে পারবে? যুক্তি দিয়ে কি উত্তর দিতে পারবে, নাকি পুরো ঘটনা বুদ্ধির বাইরে চলে যাবে? আমাদের আজকের গল্পের কথকের সাথেও ঘটেছে এমন ঘটনা। তবে কি ঘটেছিল তার সাথে? হ্যালো এভরিওয়ান, আমি অয়ন। টাইম টেলার্সে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বুদ্ধির বাইরে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 4 ফেব্রুয়ারি 1918 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ভারতীয় লেখক, যিনি বাংলা সাহিত্যে তার অবদানের জন্য বিখ্যাত। তিনি উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক এবং শিশু সাহিত্য লিখেছেন। তিনি টেনিদা নামক কাল্পনিক চরিত্র তৈরির জন্য সর্বাধিক পরিচিত, যা বাংলা কিশোর সাহিত্যের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। শুরু হচ্ছে টাইম টেলার্সের আজকের গল্প, বুদ্ধির বাইরে। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াকেই ভূতের ভয় থেকে প্ল্যানচিট, মিডিয়াম তত্ত্ব, রাতবিরেতে সম্ভব অসম্ভব, ছায়ামূর্তি থেকে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতো নানান মতামতে বিড়ম্বিত। সেখানে আস্তিক, ন্যাস্টিক, সেপটিক বা অ্যাগনস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায়, যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয়, একেবারে প্যালিনেথিক আদিম যুগে। অশরীর তথ্যে যারা আস্তিকবাদী, তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না। চরম নিষ্পত্তির জন্য হাতাহাতিও করতে হবে। তবু সবকিছুই বৈজ্ঞানিক তত্ত্বতর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতগুলি প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনোদিনও তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদা সবকিছুই নিশ্চয়ের সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ না তা হচ্ছে, ততক্ষণ কতগুলি বিচিত্র ঘটনা আমাদের মনকে নানানভাবে আন্দোলিত করতে থাকে। এইরকম একটি ঘটনা আমি বলবো। এটা ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধে কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন। মাত্র একটি কথা জানিয়ে রাখি, এইগুলি ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। গাঁজা বা নদীর কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না। প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিমবাংলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট্ট দোকানে সাইকেলে জমা রেখে আমরা ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতাম। আমরা বললাম এই জন্যই যে ডেলি প্যাসেঞ্জারি করতাম দুজনে, আমি আর পিয়নাথ। মুন্সেফ কোর্টের চাকরি ছেড়ে 5টা নাগাদ পিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতাম, চা খেতাম। তারপর 7টার দোকান বন্ধ করে 7:22-এর ট্রেন ধরতাম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাকুর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলাবুটে রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত ওপরে উঠেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশের 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণিমনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। 500 বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি, কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা চমচম করত। 2-1টা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ওই ভয়টা কোনোদিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়।
সেই দিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলি সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। পিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যথা নিয়মে 7:22 ট্রেন ধরেছে পিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ ছেঁড়া বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তর দিয়ে মোড়া, যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরই ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে। কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এই আশা করায় বিড়ম্বনা, কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলাম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাকরের রাস্তার জল দাঁড়াবে না, কিন্তু মাটির ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণে রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইসলিগুড়ি পড়ছে তীর তীর করে। যে মুদি দোকানের সাইকেলে জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল। আমাকে দেখেই হাই তুলল, হেসে বলল, এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললাম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আরেকটা কথা অবশ্য বলা গেল না, সে তাগিদটাই প্রবলতম। অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞাসা করলাম, পিওনার চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55 গাড়িতে নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাজ চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিলুম, রাজি হলেন না। বললেন বো বো করে চলে যাবেন। বউ বউ করে চলে যাব আমিও ভাবলাম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভিতরের সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়েই পড়লাম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতর ব্যাঙের ডাক, ঝিঝির আওয়াজ, আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনে 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরেই সেইটুকুও আর রইল না। ল্যাম্পের তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব। তবু অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যদ্দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলের বিএসএ বাইক আমার মনের শাসন না মেনেই যেন শো শো করে উড়ে চলল। থামো এসেন, থামো। অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা। প্যাডেল আচমকা পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো পিয়নাথ, অত তারা কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হাফ ইতস করে দাঁড়িয়ে আছি। বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলাম। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে পিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কি গো, সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভিতরে কি করছিলে? পিয়নাথ বলল, এ অনেক কথা,
ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে এই মাটির ভিতরেই কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার কেরিয়ারের আমায় তুলে নাও দেখি। বেশ, উঠে পড়ো চটপট। পিয়নাথ কাছে এলো। দেখেছো কাণ্ড, জলের কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। হাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠক ঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আচার বলে আচার, একেবারে অতল জলের ভেতর, কাদার মধ্যে প্রায় বসেই গিয়েছিল। যাক, বাড়ি ফিরেই সেসব কথা শুনবে। আমি সাইকেলের প্যাডেল ঘোরালাম। তড়াক করে পিয়নাথ পেছনে উঠে বসল। একটা ঝাঁকুনি লাগলো। টের পেলাম সিটের আংটাটা পিয়নাথ আঁকড়ে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আরেকটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। পিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলের মজবুত বিএস সাইকেলের সনসন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। পিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বললাম, ও কি, খোয়াইতে বান এলো নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা। পিয়নাথ আমার কথার জবাব দিল, কিন্তু পেছনে কেরিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলাম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত দূরে সামনের 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে পিয়নাথ। পিয়নাথ দেখে বলল, নামো সেন, নামো। বানের জলে ক্ষয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগোলে খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামলো পিয়নাথ? কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম, এখনই নামো সেন, এখনই নামো, নলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটল জানি না, দেখলাম পিয়নাথ চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অধিকারের পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম। আর পিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে আরও 3-4 ফুট জল কাদার তলায়, ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে কাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে।